ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি সিটেট এবং ডাব্লিউবি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটি হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিকের এমসিকিউ সেট 4। এর আগে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে 3টি এমসিকিউ সেট তোমাদের সাথে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। তাহলে এখানে সবার প্রথম যে প্রশ্নটি আছে সেটি আমি পড়ে নিচ্ছি। ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কিত 4টি স্টেটমেন্ট রয়েছে। এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোনটি ইনক্লুসিভ এডুকেশনের সাথে রিলেটেড সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে ইনক্লুড ইনডক্ট্রিনেশন অফ ফ্যাক্টস। অপশন বি তে রয়েছে ইনক্লুডস টিচার্স ফ্রম মার্জিনালাইজড গ্রুপস। অপশন সি তে রয়েছে সেলিব্রেট ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম। অপশন ডি তে রয়েছে এনকারেজেস স্ট্রিক্ট অ্যাডমিশন প্রসিডিওরস। তাহলে এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। অপশন এ তে রয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন ফ্যাক্টস এর উপর বা তত্ত্বের উপর বেশি জোর দিচ্ছে। অপশন বি তে রয়েছে যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে টিচারদের রিক্রুট করা হবে তারা শুধুমাত্র পিছিয়ে পড়া সম্প্রদায় বা মার্জিনালাইজড গ্রুপ থেকে হবে। অপশন সি তে রয়েছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেলিব্রেট করে ডাইভার্সিটিকে বা বৈচিত্র্যকে। অপশন ডি তে রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের স্ট্রিক্ট অ্যাডমিশন প্রসিডিওর ফলো করা হয়। আমরা জানি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শিশু সম পরিমাণ বা সম মানের এডুকেশন পাবে। একজন শিশুও যেন এডুকেশন থেকে বা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রত্যেকটা শিশুর উপর ফোকাস করে, প্রত্যেকটা শিশুর শেখার উপর ফোকাস করে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে যেখানে শিশুর চাহিদা অনুসারে বা শিক্ষার্থীর সুবিধা অনুসারে প্রয়োজনে আমরা শিক্ষা ব্যবস্থার বা সিস্টেমের পরিবর্তন করব। অর্থাৎ এখানে বোঝাচ্ছে সকল ধর্মের, সকল বর্ণের, সকল ভাষাভাষীর, সকল আইকিউ লেভেলের বা যে কোনো ডিসেবিলিটি স্টুডেন্ট হোক না কেন, স্পেশাল চাইল্ড হোক বা নর্মাল চাইল্ড হোক, সকলে একত্রে শিক্ষা লাভ করার সুযোগ পাবে। এটা হচ্ছে বৈচিত্র্য বা ডাইভার্সিটিকে সেলিব্রেট করে ইনক্লুসিভ এডুকেশন। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি, সেলিব্রেট ডাইভার্সিটি ইন ক্লাসরুম। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। এ স্কুল gives preference to girls while preparing students for a state level solo song competition. This reflect, এখানে একটা স্টেটমেন্ট বলেছে যে একটা স্কুল কোনো একটি ন্যাশনাল লেভেলের স্টেট লেভেলের সোলো সং এর কম্পিটিশনে যাবে, তো সেখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে যে ছাত্রীদের বা গার্লসদের, যে কোনো একজন গার্লস স্টুডেন্ট সেখানে স্কুলকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা কোন বিষয়টির এফেক্ট বা রিফ্লেক্ট এখানে করছে? অপশন এ তে রয়েছে প্রোগ্রেসিভ থিঙ্কিং, অপশন বি তে রয়েছে জেন্ডার বায়াস, অপশন সি তে রয়েছে গ্লোবাল ট্রেন্ডস, অপশন ডি তে রয়েছে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। যখন আমরা শুধুমাত্র জেন্ডার বা লিঙ্গের উপর ভিত্তি করে কোনো স্টুডেন্ট বা কোনো একটি জেন্ডারের স্টুডেন্টকে প্রেফারেন্স দেব সেটাকে বলা হয় জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস শুধুমাত্র যে ফিমেল জেন্ডারদের উপর করা হয় তা না, অনেক সময় মেল জেন্ডারদের উপরও করা হয়। অনেক সময় হতেই পারতো যে এখানে যে একজন, এখানে স্টেটমেন্টটা এরকম হতে পারতো যে একটি স্টেট লেভেলের রানিং কম্পিটিশন হবে বা দৌড় কম্পিটিশন হবে, সেখানে বয়েজ বা মেল স্টুডেন্টদের সেখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এটা কিন্তু জেন্ডার বায়াসের উদাহরণ বা জেন্ডার বায়াসের এটা হচ্ছে একটা নমুনা, যে যেখানে ট্যালেন্ট বা পোটেনশিয়াল কে না দেখে শুধুমাত্র জেন্ডার উপর বেস করে আমরা কোনো স্টুডেন্টকে সিলেক্ট করছি, সেটা হচ্ছে জেন্ডার বায়াস। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি, জেন্ডার বায়াস। হয়তো সেই স্কুলে থাকতেই পারে যে কোনো একজন মেল স্টুডেন্ট যে হচ্ছে গার্ল স্টুডেন্টের তুলনায়ও ভালো গান করে। সব ক্ষেত্রে যে মেয়েরাই সোলো সং এর জন্য বেস্ট হবে এটা নাও হতে পারে, কোনো ছেলেও হতে পারে। তাহলে তার কোনো শিক্ষার্থীর পোটেনশিয়াল বা তার যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে ট্যালেন্ট রয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে তার জেন্ডারের থেকে। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। হোয়াইল চাইল্ডস ফেইল ইট মিনস, একজন শিক্ষার্থী ফেল করেছে তো সেটা কোন বিষয়, তার অর্থ কি?
অপশন এ তে রয়েছে দ্য সিস্টেম হ্যাজ ফেইল্ড, অপশন বি তে রয়েছে দ্য চাইল্ড ইজ নট ফিট ফর স্টাডিজ, এটা কখনোই হবে না। অপশন সি তে রয়েছে দ্য চাইল্ড হ্যাজ নট মেমোরাইজ দ্য অ্যান্সার প্রপারলি, এটাও হবে না। অপশন ডি তে রয়েছে দ্য চাইল্ড শুড হ্যাভ টেকেন প্রাইভেট টিউশন, এটাও হবে না। এটা বলা হয় বর্তমান শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে যদি একজন শিক্ষার্থীও ফেল করে তাহলে এটা ধরে নিতে হবে যে একটা শিক্ষা ব্যবস্থা ফেল করেছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ, দ্য সিস্টেম হ্যাজ ফেইলড। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। হোয়েন এ চাইল্ড গেটস বোর্ড while doing a task it is a sign of, একজন শিক্ষার্থী স্কুলের টাস্ক করতে করতে বা কাজ করতে করতে বোর ফিল করছে, সে বিষণ্ণ হয়ে গেছে, তাহলে এটা কোন বিষয়টিকে রিফ্লেক্ট করছে বা এটা কিসের সাইন? অপশন এ তে রয়েছে দ্য চাইল্ড ইজ নট কেপেবল অফ লার্নিং, না এটা কখনোই না। অপশন বি তে রয়েছে দ্য চাইল্ড নিডস টু বি ডিসিপ্লিনড, এটাও কখনোই হবে না। অপশন সি তে রয়েছে দ্য টাস্ক মে হ্যাভ বিকাম মেকানিক্যালি রিপিটেটিভ। অপশন ডি তে রয়েছে দ্য চাইল্ড ইজ নট ইন্টেলিজেন্ট, এটাও কখনো হবে না। অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর, যে কোন একটি টাস্ক যেটা যেই টাস্কটি করানো হচ্ছে সেটা হয়তো বারবার বারবার রিপিটেশন হচ্ছে, তার জন্য সেই স্টুডেন্টটি একই কাজ বারবার বারবার রিপিট হওয়াতে সে বোর ফিল করছে সেই টাস্কটা করার ক্ষেত্রে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডোমেইন অফ লার্নিং? লার্নিং এর ডোমেইন বা ক্ষেত্র রয়েছে 3টি, লার্নিং ডোমেইন হলো 3টি। এই 4টির মধ্যে কোনটি লার্নিং ডোমেইন সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। লার্নিং ডোমেইন যে 3টি রয়েছে সেই 3টি হলো, একটি হলো কগনিটিভ ডোমেইন, একটি হলো অ্যাফেক্টিভ ডোমেইন, একটি হলো সাইকোমোটর ডোমেইন। এই 4টি ডোমেইন রয়েছে আমাদের লার্নিং এর, ঠিক আছে? কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন। কগনিটিভ ডোমেইন রিলেট করে আমাদের থট প্রসেস, আমাদের থিঙ্কিং প্রসেসের সাথে। অ্যাফেক্টিভ ডোমেইন রিলেট করে আমাদের ফিলিংস এর সাথে, হার্টের সাথে। আর সাইকোমোটর ডোমেইন রিলেট করে আমাদের ডুইং এর সাথে বা প্র্যাকটিক্যাল ইউটিলিটি বা প্র্যাকটিক্যাল ওয়ার্কের সাথে। তাহলে এখানে এই 3টি অপশনের মধ্যে একটি রয়েছে আমাদের অপশনে, সেটি হলো অ্যাফেক্টিভ ডোমেইন। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি। an important characteristics of formal operational stage of mental development. ফর্মাল অপারেশনাল স্টেজ এটি হলো পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি রয়েছে সেখানে 4টি স্টেজের কথা বলা হয়েছে, এটি হলো 4 নম্বর স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে সেন্সরি মোটর স্টেজ 0 থেকে 2 বছর। তারপর রয়েছে প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 6 বছর। তারপর রয়েছে কনক্রিট অপারেশনাল স্টেজ 6 থেকে 12 বছর। তারপর রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ 12 থেকে একদম মৃত্যু পর্যন্ত। তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজের শিক্ষার্থীদের বা বাচ্চার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। এই 4টি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনটি ফর্মাল অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক্স সেটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ বিমূর্ত চিন্তন। অপশন বি তে রয়েছে কনক্রিট থিঙ্কিং অর্থাৎ মূর্ত চিন্তন। অপশন সি তে রয়েছে সোশ্যাল থিঙ্কিং অর্থাৎ সামাজিক চিন্তন। অপশন ডি তে রয়েছে ইগোসেন্ট্রিক বিহেভিয়ার বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং বা আত্মকেন্দ্রিক চিন্তন। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যে বিষয়টি রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্সটি রয়েছে এটি হচ্ছে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজে দেখা যায়। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেসিস ফর দ্য চাইল্ড সেন্টার্ড এডুকেশন? চাইল্ড সেন্টার এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষার নিচে 4টি স্টেটমেন্ট রয়েছে, কোনটি সেই শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্টার এডুকেশনের সাথে রিলেটেড সেটি আমাদের খুঁজতে হবে। অপশন এ তে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অপশন বি তে রয়েছে চাইল্ডস রাইট, অপশন সি তে রয়েছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, অপশন ডি তে রয়েছে অল চিলড্রেন আর ইকুয়াল ইন অল রেসপেক্ট। চাইল্ড সেন্টার এডুকেশন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ফোকাস করে, প্রত্যেকটি শিশুর রুচি চাহিদা ইচ্ছেকে এখানে গুরুত্ব দেওয়া হয়, এখানে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং এর কথা বলা হয়। তাহলে এখানে এই 4টি অপশনের মধ্যে চাইল্ড সেন্টার এডুকেশনের ক্ষেত্রে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করছি। হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ এ টিচার ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন?
লিস্ট বলতে বোঝায় সব থেকে কম। নিচে চালে 4টি স্টেটমেন্ট রয়েছে ইনক্লুসিভ এডুকেশন রিলেটেড। এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোনটি ইনক্লুসিভ এডুকেশনের সাথে সব থেকে কম সম্পর্কিত সেটি আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ তে রয়েছে সেন্সিটিভিটি টুয়ার্ডস চিলড্রেন, অবশ্যই শিক্ষককে শিক্ষার্থীর প্রতি বা শিশুদের প্রতি সেন্সিটিভ হতে হবে। অপশন বি তে রয়েছে পেশেন্স অ্যান্ড অ্যাফেকশন ফর স্টুডেন্টদের প্রতি অ্যাফেকশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে শিক্ষকের, এটিও ঠিক একদম। অপশন সি তে রয়েছে নলেজ রিগার্ডিং ডিসেবিলিটিস অফ স্টুডেন্টদের যে ডিসেবিলিটি গুলো রয়েছে সেই সম্পর্কিত নলেজ শিক্ষকের থাকতে হবে, এটাও একদম সঠিক। অপশন ডি তে রয়েছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ টিচারের সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা আর্থ সামাজিক যে স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের টিচারের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে সব থেকে কম সম্পর্কিত। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। মোহিত লাইকস টু টিচ চিলড্রেন অ্যান্ড ইজ প্রিপেয়ারিং হার্ড ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর বিএড, হি ইজ ড্যাশ মোটিভেটেড। তাহলে মোহিত একজন শিক্ষার্থী বা শিক্ষক, একজন ব্যক্তি যে পড়াতে ভালোবাসে শিক্ষার্থীদের বা বাচ্চাদের, তার জন্য সে বিএড এর এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। তাহলে এটা কোন ধরনের মোটিভেশন? মোটিভেশন বেসিক খুব সাধারণভাবে দুই রকম হয়, ইনস্টিংক্ট মোটিভেশন অ্যান্ড এক্সট্রিংক্ট মোটিভেশন। একটি হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, এই দু রকম সাধারণত হয়। এখানে অপশন এ তে রয়েছে ইনস্টিংক্টালি মোটিভেটেড, অপশন বি তে রয়েছে এক্সট্রিংক্টালি মোটিভেটেড, অপশন সি তে রয়েছে অ্যাক্টিভলি মোটিভেটেড, অপশন ডি তে রয়েছে ইন্টেলেকচুয়ালি মোটিভেটেড। তাহলে যখন এখানে বোঝাচ্ছে যে এই যে কাজটি করতে মোহিত নিজে ভালোবাসে এবং তার জন্য সে প্রিপারেশন নিচ্ছে, এর জন্য বাইরে থেকে চাপ দিয়ে মোটিভেট করার কোনো প্রয়োজন নেই, সে নিজে থেকে মোটিভেট হচ্ছে। নিজে থেকে যখন মোটিভেট হচ্ছে তখন সেটাকে বলবে ইনস্টিংক্টালি মোটিভেটেড। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন, যেটি সর্বশেষ প্রশ্ন, সেটি একটু আলোচনা করছি। অ্যাকর্ডিং টু কোহেলবার্গ, চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। কোহেলবার্গ আমরা জানি মোরাল ডেভেলপমেন্টের একটি থিওরি দিয়েছে, যেখানে 3টি লেভেল রয়েছে এবং প্রত্যেকটি লেভেলের আন্ডারে 2টা করে স্টেজ, অর্থাৎ 6টা স্টেজ রয়েছে। তো এখানে বলছে যে কোহেলবার্গ এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করেছে যে মোরালিটি কিভাবে বোঝাচ্ছে, রাইট অ্যান্ড রং এর মধ্যে ডিফারেন্স করাটাই হচ্ছে মোরালিটি, কোনটি সঠিক কোনটি ভুল, এর যে বিচারকরণ দক্ষতা তাকেই বলবো আমরা নৈতিকতা বা মোরালিটি। তো শিক্ষার্থীদের মধ্যে মোরালিটি কতটা ডেভেলপ করেছে সেটা বিচার করবেন কিভাবে করেছেন কোহেলবার্গ। অপশন এ তে রয়েছে ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস, ইন দ্য সেম ফ্যাশন অ্যাট ডিফারেন্ট স্টেজেস, অ্যাজ পার দ্য কনটেক্সট, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য প্যারেন্টস। শিক্ষার্থীরা সঠিক এবং ভুলের মধ্যে যে বিচারকরণ, রাইট অ্যান্ড রং এর মধ্যে যে বিচার বা ডিসিশন নিচ্ছে শিক্ষার্থীরা, কোনটা সঠিক কোনটা ভুল, এই যে ডিসিশন নিচ্ছে শিক্ষার্থীরা, এটা কিভাবে নিচ্ছে, এটি কিন্তু ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস। আমরা জানি প্রত্যেকটা স্টেজ যে রয়েছে, যেমন লেভেল আমরা যদি বলি প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনালের আন্ডারে রয়েছে আমাদের রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, পার্সোনাল রিওয়ার্ড। তারপর হচ্ছে আমার কনভেনশনালের আন্ডারে 2টা স্টেজ রয়েছে, গুড বয় গুড গার্ল মোরালিটি, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, এরকম বিভিন্ন স্টেজ রয়েছে। প্রত্যেকটি স্টেজে শিক্ষার্থীরা বা শিশু কিন্তু সঠিক এবং ভুলের মধ্যে যে বিচারকরণ রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ভাবে করে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। তাহলে আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি টপিক থেকে 10টা এমসিকিউ সলভ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।